কানে এলো বাচ্চার কান্নার শব্দ। একভাবে কেঁদে চলেছে। সমস্ত ইন্দ্রিয় সজাগ করে কেন জানি না মনে হলো গোটা ঘর ময় কেউ হেঁটে বেড়াচ্ছে আমারই চারপাশে। আজ দিনটা রবিবার। সকাল হতেই আলসেমি ভরা মন আর শরীর দুটোকেই কোনো রকমে জাগিয়ে তুলে আরামকে দ্বারায় গা এলিয়ে বসে আছি। টেবিলের উপর রাখা রেডিওটাতে নিরবিচ্ছিন্নভাবে বেজে চলেছে কবিগুরুর গান। হাতে একখানা গীতবিতান চেপে ধরে বসে আছি ঠিকই, কিন্তু এক দৃষ্টে তাকিয়ে আছি দেওয়ালে টাঙানো ছবিটার দিকে। যাক, আজকের দিনটা বেশ খাসা। হ্যাঁ, কি বলো বিভূতি? আমার একাকিত্ব আচমকা ভঙ্গ করে দেখলাম কিশোরী কোন ফাঁকে ঘরে প্রবেশ করেছে। আরে কিশোরী সেন যে! তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাপ রে, তোমার মধ্যে যে কবিত্বের এমন গুণ আছে সে তো জানা ছিল না। ওইটাই তো দুঃখ ভায়া, আমার গুণের কদর কেউ করলো না। নিদারুণ পক্ষে আমার আপনজনেরাও না। সে না হয় আমার গুণের কথা এখন থাক। চলো, আজকে ছুটির দিন, একবারটি ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। চলো। হ্যাঁ, কথাখানা তুমি খুব একটা মন্দ বলনি। দুপুর রোদে আমি আর কিশোরী গিয়ে হাজির হলাম তারানাথের মঠলেনের বাড়িতে। তবে সেই ছোট্ট চারি কিন্তু এখন আর মোটেও ছোট্টটি নেই। এখন সে রীতিমতো পাকা গিন্নি। সত্যি বলতে চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তারানাথ মনের দিক থেকে বেশ অনেকখানি অসহায় হয়ে পড়েছে। চারি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে তারানাথের মুখ চোখে একটা ভরসাহারা ভাব মাঝে মধ্যেই ফুটে ওঠে। তবে আজ চারি দরজা খুলে দিতেই প্রথমটায় ভারী অবাক হলাম। আরে চারি মাঝে, কবে এলে? গতকাল এসেছি কাকাবাবু। আপনারা ভালো আছেন তো? আসুন, ভিতরে আসুন। বৈঠকখানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারানাথ এসে হাজির হলেন। তার মুখ আজ বেশ উজ্জ্বল। এসো হে দুই মূর্তি, আজ ক্ষীরের মালপোয়া হয়েছে বাড়িতে। আচ্ছা ঠাকুর মশাই, মেয়ে শ্বশুর বাড়ি থেকে এলে মনে খুব আনন্দ হয়, তাই না? এখন যে কথা বুদ্ধি দিয়ে বুঝেছ, আমার বয়সে এলে সে কথা হৃদয় দিয়ে বুঝবে। চারি যথা সময়ে 3 কাপ চা রেখে গেল। আসবার সময় মোড়ের দোকান থেকে কিনে আনা পাসিং শোয়ের প্যাকেটখানা তারানাথের দিকে বাড়িয়ে দিল কিশোরী। আচ্ছা ঠাকুর মশাই, আপনি কোথা থেকে তন্ত্র সাধনার উৎসাহ পেয়েছিলেন? মানে আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি তন্ত্র সাধক ছিলেন? তারানাথ সিগারেটের দগ্ধাবশেষ নারকেল মালায় গুজে দিতে দিতে বললেন, তা বলতেই পারো। একেবারে রক্তাশরধারী তান্ত্রিকে কেউ না থাকলেও বাপ ঠাকুরদা প্রপিতামহের ভিতরে অনেকেই রীতিমতো সাধক শ্রেণীর মানুষ ছিলেন। আমার আপন ঠাকুরদা মানে বাবার ছোট কাকা কৈশোরেই গৃহত্যাগী হয়ে চলে গিয়েছিলেন। আচ্ছা ঠাকুর মশাই, সাধনার জন্য তো শুনেছি পৈতে ত্যাগ করতে হয়, কিন্তু আপনি তো এখনো পৈতে ধারণ করেই আছেন। আমি তো আবার গৃহাশ্রমে ফিরে এসেছি, সেও তো বেশ অনেক বছর হয়ে গেল। তা কবে আবার পৈতে নিলেন? সেও এক আশ্চর্য ঘটনা। শুনবে নাকি? অবশ্যই শুনবো, বলুন বলুন। এমন সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে, আজ সেসব ভাবলে আমার নিজেরই অবাক লাগে। আর তোমরা ভাবো লোকটা বুঝি নির্বিকার মুখে মিথ্যে কথা বানিয়ে বলে। অবশ্য তোমাদেরও দোষ দেওয়া চলে না। এসব কাণ্ড বিশ্বাস করা প্রকৃতপক্ষেই কঠিন। আজ যে ঘটনার কথা বলবো তা আমার প্রথম জীবনের, আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা। দীক্ষা নিয়েছি 8-10 বছর হয়ে গেছে।
গুরুর প্রদর্শিত পথে সাধনা করার চেষ্টা করি, হাটে মাঠে ঘুরে বেড়াই। এমনই একদিন ঘুরতে ঘুরতে দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে একটা নদীর ধারে বাঁকড়া এক বট গাছের ছায়ায় আশ্রয় নিয়েছি। জায়গাটা ভারী শান্তিপূর্ণ। নদী বয়ে যাচ্ছে সামনে, মাথার উপর বিচিত্র পাখির ডাক। খানিক বিশ্রাম করে নদীতে নেমে হাত মুখ ধুয়ে জল খেয়ে ঠান্ডা হলাম। শান্ত পরিবেশে দু চোখে ঘুম জড়িয়ে এলো। গাছের একটা শেকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। কতক্ষণ এভাবে কাটলো জানি না। হঠাৎ ঘুম ভাঙতেই দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে, সূর্যাস্তের আর বেশি দেরি নেই। ঠিক করলাম এখানে আর সময় নষ্ট না করে পথ চলা শুরু করব। মাইল চারেক পেরোলেই জয়তলা গ্রাম। হঠাৎ আকাশের দিকে চোখ পড়তেই দেখলাম রক্তবর্ণের সূর্যের গোলক ঘিরে একটা ঘোর কালো বৃত্ত। মনটা কেমন যেন অমঙ্গলের ইঙ্গিত করতে শুরু করলো। অমঙ্গলের ইঙ্গিত বলছেন কেন? জিনিসটার তো কোনো প্রাকৃতিক ব্যাখ্যাও থাকতে পারে। না 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 না, তা পারে না। তোমরাও সব বুঝবে না। জয়তলা গ্রামের দিকে হাঁটছি। চাষিরা দিনের কাজ সেরে বাড়ির দিকে ফিরছে, রাখাল ছেলেরা গরুর পাল তাড়িয়ে গ্রামে যাচ্ছে। কিন্তু আমি ছাড়া বাকি আর কারো চোখেই সেই অদ্ভুত দৃশ্য ধরা পড়ল না। ওই কালো বৃত্তের মানে কি ঠাকুরমশাই? ওর মানে আমার প্রতি কেউ তন্ত্রোক্ত অভিচার ক্রিয়া করেছে। কেউ আমার ভয়ঙ্কর ক্ষতি করতে চায়। কিন্তু কে সে, আর কেনই বা আমার ক্ষতি করতে চায়, সেই বিষয়ে জানার জন্য ঠিক করলাম জয়তলা পৌঁছে রাতে মনোদর্পণে বসবো। মনোদর্পণ? সেটা আবার কি? তোমরা তো জানো আমি চন্দ্র দর্শনে সিদ্ধ। বুড়ো আঙুল দিয়ে কান ও দুই তর্জনী দিয়ে চোখ টিপে ধরে মনোসংযোগ করে একটি মন্ত্র রোজ 1000 বার জপ করতে থাকলে সিদ্ধি লাভের পর দেখবে আকাশে গোল থালার ন্যায় পূর্ণিমার চাঁদ, আর নিচে একটি গাছের তলায় দুজন পরী দাঁড়িয়ে। তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে এক সময় তারা অদৃশ্য হয়ে যাবে। একেই বলে মনোদর্পণ। বাহ, দারুণ তো! এ তো ইচ্ছে করলেই পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতাশালী আর ধনী মানুষ হওয়াই যায়। তা আপনি রোজ বসেন না কেন এই মনোদর্পণে? লোভ আর প্রকৃত সাধনা একসাথে হয় না কিশোরী। সন্ধ্যের কিছু পরপরই জয়তলা গ্রামে গিয়ে পৌঁছলাম। মুকুজ্জেরা কোনো এক সময় সেইখানকার জমিদার ছিলেন। বাড়ির সামনে দাঁড়াতেই বর্তমানের দৈন্যদশা আমার নজর এড়াল না। বিশাল বাড়ি মেরামতির অভাবে জীর্ণ হয়ে এসেছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে, কোথাও কার্নিশে বট গাছের চারা। কাছারি ঘরের সামনে উঁকি দিতেই দেখলাম সামনে লণ্ঠন জেলে প্রৌঢ় নায়েব মশাই কি এক হিসেব দেখছেন। আমি সামনে গিয়ে দাঁড়াতেই বললেন, কে, কি চাই? আগে আমি তারানাথ চক্রবর্তী। রাত্রিটা থাকার যদি কোনো ব্যবস্থা হতো। অতিথিশালায় ভালো একখানা ঘর দিচ্ছি, একটা সিধে দিচ্ছি, তাতে চাল ডাল আলু ঘি লবণ থাকবে, আর 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 থাকবে আতসের দুধ। সারা রাত জ্বালাবার মতন তেল ভরা লণ্ঠনও দেওয়া হবে। রঘু, রঘু! একজন কর্মচারী এসে দাঁড়ালো। একজন অতিথি এসেছেন, এনাকে অতিথিশালায় নিয়ে যা। পুবের ভালো ঘরটা দিবি। রঘু আমাকে নিয়ে গিয়ে ঘর খুলে দিল। মাঝারি ঘর, একটা ন্যাড়া তক্তপোষ, ঘরের কোনায় একখানা মাটির কুঁজো। ঠাকুরমশাই, বারান্দায় কাঠের জলের উনুন আছে, আর কোনার ঘরে শুকনো জ্বালানি কাঠ আছে। দরকার মতো নিয়ে নেবেন, কেমন?
সিধে এসে গেল। রান্না করতে করতে প্রথম উপলব্ধি করলাম আমার শিয়রে সমন। কিভাবে বুঝলেন? সামনে রাখা লণ্ঠনের আলো ম্লান হয়ে কমে আসতে লাগলো। প্রথমটায় ভাবলাম বুঝি তেল ফুরিয়ে গেছে, কিন্তু লণ্ঠনখানা হাতে তুলে নিতেই আমার সে ধারণা ভুল প্রমাণিত হলো। ভেতরে দিব্যি কলকল করে তেল নড়বড় করছে। ঠিক তখনই ভেজা ভেজা সোদা একটা গন্ধ নাকে এলো। মনে মনে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওং বেতালা সচ পিশাচা সচ রাক্ষসা সচ সরীসৃপা অপসরপত্যেতে সর্বে গৃহদস্যাচ্ছিবজ্ঞয়া। ওং বেতালা সচ পিশাচা সচ রাক্ষসা সচ সরীসৃপা অপসরপত্যেতে। ধীরে ধীরে ভোটকা গন্ধটা মিলিয়ে গেল। ওং বেতালা সচ পিশাচা সচ রাক্ষসা সচ। কিন্তু সে রাতে আর ঘুম হলো না। পরদিন সকালে গঙ্গা স্নান সেরে ফিরতেই দেখলাম ঘরে একজন বছর 70-এর প্রৌঢ় বসে আছেন। পরনে হালকা রঙের পাঞ্জাবি, ধুতি, মাথার সমস্ত চুল পাকা, মোটের ওপর সৌম্যকান্তি এক চেহারা। আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, আপনার জন্যই অপেক্ষা করছি। কিছুটা ইতস্তত বোধ করলাম। বললাম, আপনাকে তো ঠিক। আমি শ্রী হরিপ্রসাদ মুখোপাধ্যায়, এবাড়ির কর্তা। হ্যাঁ, কাল রাতে একখানা থাকার জায়গা। আহা, আপনি অত সংকোচ বোধ করছেন কেন ঠাকুর মশাই? এ অতিথিশালা তো পথ চলতি মানুষের সুবিধার্থেই নির্মিত। আজ সকালে নায়েব মশাইয়ের মুখে আপনার নাম শুনে আমি এক প্রকার আকাশের চাঁদ হাতে পেয়েছি বলতে পারেন। ঠিক বুঝলাম না, আমাদের কি পূর্বে কোথাও সাক্ষাৎ হয়েছে? কিন্তু তেমন কিছু তো আমার স্মরণে আসছে না। না না ঠাকুর মশাই, আসলে আপনি আমার দুঃসম্পর্কের এক আত্মীয়কে বিরজা হোমের সাহায্যে প্রাণে বাঁচিয়েছিলেন। কথার মাঝেই আচমকা তিনি আমার হাত দুটো ধরে গলার স্বর কিছুটা নিচু করে বললেন, আপনি সব পারেন ঠাকুর মশাই, আমাদের এই বাড়িকেও আপনি বাঁচান। ব্যাপারখানে একটু খুলে বলুন তো। তার আগে বলুন তো, কাল সারা রাত যে আপনি এখানে ছিলেন, অস্বাভাবিক কিছু কি টের পেয়েছেন? তা কিছুটা পেয়েছি। আজ 7 মাস হলো আমার একমাত্র নাতি চলে যাওয়ার পর থেকে একের পর এক কাণ্ড হয়ে চলেছে গোটা বাড়ি জুড়ে। একমাত্র নাতি চলে গেছে? কোথায়? আমরাও জানি না ঠাকুর মশাই, সে কোথায় গিয়েছে, কিভাবে গেছে, আদৌ আর বেঁচে আছে কিনা। কতই বা বয়স, ওটে 5 বছর। সেই যে একদিন হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, আজও আমাদের সকলের অজানা। অনেক খোঁজ খবর লাগিয়ে তার কোনো হদিশ আমরা পাইনি। আমার বৌমা সন্ধ্যা 3 দিন নিস্তেজ হয়ে পড়ছে। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই। এরপর হরিপ্রসাদ চলে গেলেন। বিকেলে এদিক ওদিক একটু বেড়াচ্ছিলাম, হঠাৎই অস্ফুট কিছু বাক বিতণ্ডা আমার কানে এলো। আমি বলছি তো আমি খাবো না। কিছুটা এগিয়ে বাড়ির সামনে যেতেই দেখলাম একজন অল্প বয়সী স্ত্রীলোক আনমনে কিছু অসংলগ্ন কথা বলে চলেছে। খোকা, আমার খোকা এসেছিস? এই তো, হায় হায়, এদিকে হায়। কথাগুলো শুনে আন্দাজে বুঝলাম এই হয়তো হরিপ্রসাদ মুখার্জির বৌমা সন্ধ্যা। ছেলে হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। রাত গভীর হতেই আগের দিনের মতো আজও লণ্ঠনের আলো দপদপ করতে শুরু করলো। আমি আজ নিজের হাতে তাতে তেল ভরেছি। এমন ঘটনা তাই নিতান্তই অমূলক। কিছুক্ষণ এমন চলার পর কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই।
মাঝরাতে যখন ঘুমটা একটু পাতলা হয়ে এসেছে, তখন টের পেলাম গোটা ঘর অন্ধকার। উঠে বসে হাতড়েও লণ্ঠনখানার কোনো নাগাল পেলাম না, কিন্তু স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে অবধি সেটা তক্তপোষের পাশেই ছিল। অন্ধকারে গোটা ঘর হাতড়েও সেটি পেলাম না। উপরন্তু আরেক কাণ্ড, সব দেওয়াল হাতড়েও কোনো জানালা দরজা খুঁজে পেলাম না। সব যেন রাতারাতি উবে গেছে। কি করব ভাবছি, হঠাৎ একরাশ ঠান্ডা দমকা হাওয়া গায়ে এসে লাগলো। কিন্তু একটু আগেই তো জানালা, না, সবটা তালগোল পাকিয়ে যাচ্ছে। বুঝলাম আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই সময়ে বিচলিত হলে চলবে না। ঠিক সেই মুহূর্তেই দপ করে লণ্ঠনখানা জ্বলে উঠল। তবে এইবার আগুনের শিখার রং রক্তাক্ত গাঢ় লাল। তক্তপোষে উঠতে যাব এমন সময় বিছানার দিকে তাকাতেই শটান হয়ে বসলাম। কি দেখছি আমি? সাদা চাদরের উপর কার পায়ের ছাপ? লণ্ঠনখানা হাতে তুলে ভালোভাবে দেখে শরীর আর মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। এগুলো বাচ্চার পায়ের ছাপ, টকটকে লাল, বোধ করি রক্ত মাখা পায়ের ছাপ। আর ওটা কি? ঘরে বালিশ না থাকায় আমার পুটলিখানাই মাথায় দিয়ে শুয়েছিলাম, তার উপরেও বাচ্চার রক্ত মাখা হাতের ছাপ। কি করব ভাবছি, ঠিক তখনই আবার লণ্ঠনটা নিভে গিয়ে গোটা ঘরখানা অন্ধকারে ভরে গেল। কানে এলো বাচ্চার কান্নার শব্দ। একভাবে কেঁদে চলেছে। সমস্ত ইন্দ্রিয় সজাগ করে কেন জানি না মনে হলো গোটা ঘর ময় কেউ হেঁটে বেড়াচ্ছে আমারই চারপাশে। সেই গাঢ় অন্ধকারে চোখের সামনে জল জল করে উঠল দুটো চোখ। হ্যাঁ, মানুষেরই বটে। কান্নাটা ধীরে ধীরে চাপা গোঙানিতে পরিণত হলো। অবস্থা বেগতিক দেখে গাত্রবন্ধন করে কাল ভৈরবের নাম স্মরণ করতে শুরু করলাম। ধীরে ধীরে ঘরখানা লণ্ঠনের আলোয় ভরে উঠল। সেই আলোতেই দেখলাম অতীব কষ্টে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে একটি শিশু। তার সর্বাঙ্গে আঘাতের চিহ্ন স্পষ্ট। চোখের মনি দুটো ঠিকরে বেরিয়ে আসছে। মুখের এক পাশে জমাট বেঁধে আছে চাপ চাপ রক্ত, আর গলার কাছ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে মেঝেতে। আমার কাছে এসে যেই মাত্র সে আমাকে স্পর্শ করেছে, অমনি এক তীব্র বিদ্যুতের ধাক্কায় সে একদিকে ছিটকে পড়ল। বুঝতে অসুবিধা হলো না আমার গাত্রবন্ধন থাকার কারণেই এমন ঘটনা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? দরজা খুলতেই দেখলাম উদ্বিগ্ন মুখে রঘু দাঁড়িয়ে। ঘরে তখনও সেই শিশুটি হামাগুড়ি দিয়ে সাপের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রঘুর নজরে সে দৃশ্য না আসার কারণে আমি বুঝলাম এ দৃশ্য কেবল আমার জন্যই নির্মিত। আমি ব্যতীত তাকে আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি যাও, শুয়ে পড়ো। পরদিন সকালে ঘর পরিষ্কার করতে এসে কি একটা দেখে রঘু ভয় ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। ঠাকুরমশাই, ওটা দেখলাম কাল রাতের সেই বাচ্চাটির রক্ত মাখা পায়ের ছাপ। আপনার ঘরের মেঝেতেও এই ছাপ? মানে, এই ছাপ তুমি আগেও দেখেছো? সেই যেদিন ছোট খোকাবাবু হারিয়ে গেল, তারপর মাস 2 পর থেকে এমনই পায়ের ছাপ বাড়ির এদিকে ওদিকে দেখা যায়। আচ্ছা রঘু, তোমার খোকাবাবু যেদিন হারিয়ে গেল সেদিন কি হয়েছিল তুমি জানো? আমি জানবো না ঠাকুর, আমার সাথেই তো সে ছিল। তাই নাকি? তা কি হয়েছিল সেদিন? জানেন ঠাকুর,
সে আমার বড় নেওয়াটা ছিল। সারাদিন পিছু পিছু দৌড়ে বেড়াতো। সেদিন বেলা পড়ে সবে বিকেল হয়েছে, আমি আর খোকা বাবু বাইরে রুয়াকে বসে খেলা করছিলাম। হঠাৎ এক গম্ভীর ডাকে রীতিমতো ভয় লেগে গেল। তাকিয়ে দেখি, হলক নিরঞ্জন, কে কোথায় আছিস? সাধুটিকে দেখতে কেমন যেন রুক্ষ, বেশভূষা আর আচার আচরণে ভক্তি জাগে না। তার অমন বাজখাই চিৎকারে বড় কর্তাবাবু বেরিয়ে এলেন। কে আপনি বাবা? আমি একজন উচ্চ মার্গের সাধক। এই গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় তোর বাড়িটা নজরে আসে। আমি বড়ই ক্লান্ত আর ক্ষুধার্ত। আমার বিশ্রাম আর আহারের ব্যবস্থা কর। অন্দরে ঢোকার আগে বৌরানী পাথরের থালায় জল এনে তার পা ধুয়ে পরম যত্নে মুছিয়ে দিলেন। কিন্তু সেই সাধু বারবার ছোট খোকা বাবুর দিকে বাঁকা একটা চোখে তাকাচ্ছিলেন। সবার চোখ এড়ালেও এই ঘটনাটা আমার চোখ এড়ায়নি। আপনি এখন যে ঘরটাতে আছেন, সেই ঘরেই তার বিশ্রামের ব্যবস্থা হয়েছিল। রাত্রিটা কাটানোর পর তিনি চলে যান। শুধু যাওয়ার আগে বৌরানীকে জিজ্ঞেস করেন, তা তোমার ছেলের বয়স কত? আর দুদিন পরেই ওর জন্মতিথি। ও 5 বছরের হবে বাবা। বাহ বাহ, বেশ বেশ বেশ। আচ্ছা, আমি চলি। এই নাও, এইটা নাও খোকা। হ্যাঁ, এটা তোমার জন্য। কেমন? আমি আর ছোট খোকা বাবু পাশেই দাঁড়িয়েছিলাম। উনি খোকা বাবুর দিকে একটা সাদা স্বচ্ছ পাথরের মতো কিছু একটা এগিয়ে দিলেন। খোকা বাবুও নতুন খেলনা মনে করে খুব আনন্দের সাথেই সেটা নিয়ে নিল। কিন্তু ব্যাপারটা আমার খুব একটা ভালো ঠেকলো না। আর তারপর দুদিন পরেই সকালে সব জায়গায়, এমনকি গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও খোকা বাবুকে পাওয়া গেল না। ঠাকুর, তুমি এসব কথা হরিপ্রসাদ বাবুকে বলনি? বলেছি ঠাকুর মশাই, বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বাবুর সাধু সন্ন্যাসীদের প্রতি অপার ভক্তি। তিনি কোনোভাবে সেই সাধুকে সন্দেহ করতে চাননি। আচ্ছা রঘু, সেই সাধুকে তুমি এ গায়ে আগে কখনো দেখেছো? কখনো কি বলছেন ঠাকুর মশাই? তাকে তো আমি রোজই দেখি। মানে? সেই গায়ের জঙ্গল পেরিয়ে এক ভাঙা মন্দিরে আস্তানা গিরেছে। শুনেছি রাতের বেলায় কি সব নাকি সাধনা টাধনা করে। মনে মনে ঠিক করলাম এই সাধুর সাথে একবার সাক্ষাৎ করতেই হবে। যে বাড়ির আতিথ্য গ্রহণ করেছি, সেই বাড়িকে বিপদমুক্ত না করে আমি তো যাব না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, শিগগিরই একবার চলুন। আমার বৌমা সন্ধ্যাকে সামলানো যাচ্ছে না। সকাল থেকে অধিক মাত্রায় প্রলাপ বকে চলেছে। জমিদার বাড়িতে প্রবেশ করতেই দেখলাম বারান্দার মেঝেতে বসে সন্ধ্যা উস্কো খুস্কো চুল আলুথালু বেশে নিজের মনেই কখনো হাসছে, কখনো কাঁদছে আর বলছে, আয় আয় খোকা, আমার কাছে আয় আয়। তো সারা শরীরে এমন আঘাত করলো কি রে? ও মা, এত রক্ত কেন? এত রক্ত কেন তোর মুখে? হে খোকা, খোকা, খোকা গো বলো প্রাণ জোড়ালো। খোকা গো বলো প্রাণ জোড়ালো। আয় আয় আয়, খা খা খা, আর একটু মিষ্টি দি। খাবি খাবি? কোথায় ছিলি রে এতদিন? মাকে এমন কষ্ট কেউ দেয়? না 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 না, যাস না, যাস না খোকা, যাস না। তোমরা নিয়ে যেও না আমার খোকাকে, নিয়ে যেও না। খোকা, খোকা, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার খোকাকে, ছেড়ে দে। দেখুন ঠাকুরমশাই, দেখুন, আমার একমাত্র ছেলে গত হওয়ার পর অতীব কষ্টে পুত্র শোকের দুঃখ ভুলেছিলাম, কিন্তু হরিপ্রসাদ মুখার্জিকে আশ্বস্ত করে বুঝলাম সন্ধ্যার সব কথাই পাগলের প্রলাপ নয়। হয়তো কাল রাতে আমি যেমনটা দেখেছি সে তা দেখতে পাচ্ছে, কিন্তু বাকি কেউ তা দেখতে পাচ্ছে না।
রাতে গোটা বাড়ি নিঝুম হতেই আমি বেরিয়ে পড়লাম সেই মন্দিরের খোঁজে। লণ্ঠনখানা সঙ্গে নিতে ভুললাম না। বারবার মনে হতে লাগলো আজ এমন কিছুর সাথে মুখোমুখি হব যা আমি প্রত্যাশা করিনি। গ্রামের পথ পেরিয়ে জঙ্গলে ঢুকলাম। বেশ ঘন জঙ্গল, অন্ধকারে পথ চলা খানিক কঠিন। বেশ কিছুটা পথ চলার পর অতর্কিতে এক ঝাঁক কালো কাকের দল আমার দিকে ধেয়ে এলো। অসাবধানতায় হাত থেকে লণ্ঠনখানা পড়ে নিভে গেল। ভুলবশত আমার গাত্রবন্ধনও করা ছিল না। এসব ভাবছি, ঠিক তখনই বিকট হাসির শব্দে কানে তালা লেগে গেল। কে কে তুমি? সাহস থাকলে সামনে এসো। তোর অপেক্ষাতেই তো ছিলাম। এতগুলো বছর ধরে সাধনা করেছি আর দিন গুনেছি তোর আশা। তখনও চারপাশে শুধুই অন্ধকার। দেখতে চাস আমাকে? না 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 না, এইভাবে নয়। সহসা উপর থেকে একটা জাল এসে আমার গায়ে পড়তেই সেটি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি অনেক চেষ্টা করেও সেই বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। বুঝলাম সে জাল মন্ত্রপুত। এইবার উপরে তাকা। উপরের দিকে তাকাতেই বটগাছের ডালে শুধু একটা কালো অবয়ব ঝোলা অবস্থায় আমার চোখে পড়ল। সাথে সাথেই ছুপ করে কিছু একটা পড়ার শব্দ হতেই আমার সামনে যে চেহারা ফুটে উঠল, সেই চেহারা আমার খুব চেনা। পরনে লাল বস্ত্র, মাথার জটা কোমর ছুঁয়েছে, ঘন দাড়ির মাঝে সাদা দাঁতের পৈশাচিক সেই হাসি আবারও বহু বছরের মলিন স্মৃতিকে জাগিয়ে তুলল। তার হাতের মশালের আলোতেও আমি তাকে চিনতে পারলাম। 5-7 বছর আগে সেই চড়ুইটিপ গ্রাম, আমার বাল্য বন্ধু বিরাজমোহনের সর্বনাশ করার জন্য একজন কাপালিক শ্বেত বগলার পুজোর আয়োজন করেছিল। এ সেই ব্যক্তি। কে তারনাথ তান্ত্রিক? মনে পড়ে আমাকে? সেদিন আমার ক্রিয়ায় তুই বাধা দিয়েছিলি। আমি বলেছিলাম যে একজন সাধক কখনো অন্য সাধকের ক্রিয়ায় বাধা দেয় না। এর প্রতিফল তো তোকে পেতেই হবে। আপনার সাধনায় বাধা দান করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপনি সজ্ঞানে একজন নিরীহ মানুষের ক্ষতি করতে পারেন না। অত তত্ত্ব কথা শুনে আমার কাজ কি? হ্যাঁ, শেষমেশ তবে দেখা হয়েই গেল। কি হরিপ্রসাদ মুখার্জির নাতিকে কোথায় রেখেছেন? তা আমি কি জানি? জানেন, জানেন, সব জানেন। তুই তো সাধক। হ্যাঁ, তুই তো সাধক। ওকে খুঁজে বার কর দেখি। আমিও আবার কি বলবো, তুই তো এখন বন্দি। মশাল হাতে কাপালিক গিয়ে বসলো এক বিশাল হোমকুণ্ডের সামনে। থরে থরে সাজানো উপাচারের মধ্যে কিছু জিনিস নজরে এলো, যেমন তিসির তেল, কালো ছাগল, ঘোড়ার খুরের লোম, কালো মুরগি আর কাকের অসংখ্য পালক। ওম হ্রুম হ্রুম পিশাচাস্বায় স্বাহা। 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 প্রেত দেহ কর্ণপুরা, প্রেত হস্তা সমেখলা, প্রেতাসনা প্রিয় প্রেতা, প্রেতা ভূমি কৃতালয়া। কাপালিক তখন তারস্বরে মন্ত্র জপে চলেছে।
সেই বীজ মন্ত্র না জানলেও তা যে কোনো শুভ কাজের জন্য নয় তা বুঝতে অসুবিধে হলো না। মন্ত্র জপ হয়ে গেলে কাপালিক একটি স্বচ্ছ পাথর হাতে তুলে বিড়বিড় করে কি সব বলতে শুরু করলো। দেখলাম সেই পাথরের রং পরিবর্তন হতে শুরু করেছে, তার থেকে অদ্ভুত এক সাদা আলো এসে পড়েছে হোমকুণ্ডের মধ্যে। কিন্তু এগুলো কি? এতক্ষণ নজরে আসেনি হোমকুণ্ডে কাঠের পরিবর্তে মানুষের হাড়ে আগুন জ্বলছে। যজ্ঞবেদী সাজানো হয়েছে দেহের অসংখ্য হাড় দিয়ে। অবস্থা বেগতিক দেখে আমি কাল ভৈরবকে স্মরণ করতে শুরু করলাম, কিন্তু না, বাঁধন খুলল না। মনে হলো আমার সব শক্তি এক লহমায় নিঃশেষিত হয়ে যাচ্ছে। তখনই পায়ের কাছে একটা স্পর্শ অনুভব করলাম। তাকিয়ে দেখি সেদিন রাতে ঘরের ভেতর দেখা সেই বাচ্চাটি একইভাবে যন্ত্রণা ভরা মুখ আর ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। একসময় সে আমায় আমার বাঁধন থেকে মুক্ত করলো। জাল সরিয়ে আমি বেরিয়ে এলাম। কাপালিক তখনও সেই পাথরটি হাতে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে যাচ্ছে। সেই বাচ্চাটি বহু কষ্টে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে যাচ্ছে সেই কাপালিকের দিকে। হায় হায়, তুই তো আমার যজ্ঞের একমাত্র আহুতি। শয়তান কাপালিক, তোর এত স্পর্ধা! মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিতে চাস? কেড়ে নিতে চাই? কেড়ে তো আমি নিয়েছি। আরে মূর্খ, এই শিশুটি যে আর জীবিত নয়, এখন সে আমার আজ্ঞাবহ দাস মাত্র। ওর শরীরের হাড় পজর দিয়েই তো সাজিয়েছি আমার যজ্ঞবেদী। বল, তুই এর সাথে কি করেছিস? ক্ষমতা থাকলে খুঁজে বার কর। বেরোনোর সময় বেশ কিছু জিনিস আমি সাথেই নিয়েছিলাম। ঝোলা থেকে খানিকটা পোড়া শ্বেত সর্ষে বার করে হোমের আগুনে ছুঁড়ে দিলাম। কিছুটা পবিত্র গঙ্গা জল মন্ত্র পড়ে আগুনে দিতেই আগুনের তেজ 3 গুণ বেড়ে গেল। আর তাতেই দেখলাম সামনে দাঁড়িয়ে হাড় হিম করা চেহারা নিয়ে বারদই শিলা পিশাচ। তুই শর্ত ভঙ্গ করেছিস, যজ্ঞ সম্পূর্ণ রেখে আমাকে জাগিয়ে তুলেছে। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে আর একটিবার সুযোগ দিন। এই তারানাথ তান্ত্রিক, আমি তোকে ছাড়বো না। আবারও তুই আমার সাধনা পণ্ড করলি। তোকে কিন্তু আমি দেখে নেব। ওই পাথর হাত থেকে ফেলে দে বলছি। আমার কলজে চাই, তাজা কলজে। সেই স্বাদ যদি দিতে না পারিস, তাহলে তোকেই শেষ করব। এরপর চোখের সামনে সেই পিশাচ কপালিকের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে কলজে তুলে নিয়ে উল্লাস করতে করতে মিলিয়ে গেল। হোমকুণ্ডের আগুন নিভে গেল। আমি সেই পাথর হাতে ফিরে এলাম মুখার্জি বাড়িতে। বাচ্চাটির সাথে কি ঘটেছিল ঠাকুরমশাই? আসলে সেই কাপালিক বহু বছর ধরে আমার অপেক্ষায় ছিল। প্রতিশোধের নেশায় সে মত্ত ছিল। তাই বারদই শিলা পিশাচকে সন্তুষ্ট করে সে আমার বিনাশ করবে ভেবেছিল। তার জন্য দরকার ছিল একজন 5 বছর বয়সী বাচ্চা ছেলের, যার তাজা কলজে আর দেহের হাড় দিয়ে তাকে সাধনা করতে হতো। সে যে পাথরটি বাচ্চাটিকে দিয়ে এসেছিল
সেটিতে সম্মোহনী মন্ত্র ছিল, যার দরুন বাচ্চাটি একসময় তার কাছে চলে যায়। পরে সে তাকে হত্যা করে, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর সেই বাচ্চাটির অতৃপ্ত আত্মা মুক্তির আশায় বারংবার আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তারপর আর কি, আমি হরিপ্রসাদ বাবুকে সমস্ত কথা খুলে বললাম। এমনকি সেই যজ্ঞবেদীর আসনের নিচে মাটি খুঁড়ে বাচ্চাটির দেহের কিছু অংশ পাওয়া যায়। এরপর শ্রাদ্ধ অনুষ্ঠান করে তার আত্মার মুক্তি ঘটাই আমি নিজে। যাওয়ার দিন সব থেকে খারাপ লেগেছিল সেই সন্তানহারা উন্মাদিনী মাকে দেখে। আজকের এই কাহিনী মন দেহ দুটোই ভারাক্রান্ত করে দিল ঠাকুরমশাই। এমন কাহিনী খুব একটা মনে করতে চাই না, তবে আজ হঠাৎ কেন বলে ফেললাম কে জানে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।